গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, আগের দিনের যে ভিডিওটা সেখানে নিরবিচ্ছিন্ন আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয়ের দুটি প্রয়োগ নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে প্রথমটি ছিল সুষমভাবে আহিত দণ্ডের দরুন ও রক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয়, এবং দ্বিতীয় প্রয়োগটি ছিল সুষমভাবে আহিত কোনো দণ্ডের দরুন ওই দণ্ডের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। আজকে আমরা আরও একটি প্রয়োগ নিয়ে আলোচনা করব, সেটি হলো সুষমভাবে আহিত বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, আমরা আগের দিনে যে আকারটা নিয়েছিলাম সেটা হচ্ছে দণ্ড। আজকে আমরা একটা রিং নেব। এটা মনে করো সেই রিংটা, যে রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তাকার রিংটার ব্যাসার্ধ আর, এবং এই রিংটাকে আমরা প্লাস কিউ আধান দিয়ে সুষমভাবে আহিত করলাম। তাহলে কি হবে? তাহলে এই রিংটির যে পরিধি, এই পরিধি বরাবর এই আধানটি সুষমভাবে বণ্টিত হবে। ঠিক আছে, এবার সেই রিংয়ের সুষমভাবে আধান বন্টনের দরুন ওই রিংয়ের যে কেন্দ্র, সেই কেন্দ্র থেকে অক্ষের উপর অবস্থিত এক্স দূরত্বে একটা বিন্দু, মানে ওই যে রিংটা, সেই রিংয়ের যে অক্ষ এইটা হচ্ছে সেই রিংয়ের অক্ষ, সেই রিংয়ের অক্ষের উপরে অবস্থিত একটা বিন্দু পি, যেটা কিনা ওই রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরে অবস্থিত, সেই পি বিন্দুতে আমরা তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, এবার যদি আমরা এই পি বিন্দুতে তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই, তবে সেক্ষেত্রে আমাকে ওই রিংয়ের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কতটা হচ্ছে সেটা আগে নির্ণয় করতে হবে। সো প্রথমে আমরা ধরে নিই কি, যে রিংটির মোট আধান এটা সমান হচ্ছে প্লাস কিউ। রিংটির ব্যাসার্ধ সমান হচ্ছে আর। তাহলে রিংটির যদি ব্যাসার্ধ আর হয় এবং রিংটির মোট আধান যদি প্লাস কিউ হয়, এখন যেহেতু এই প্লাস কিউ আধানটা রিংটির সমগ্র পরিধির বরাবর বণ্টিত আছে, এখন রিংয়ের পরিধি কত হবে? ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে 2πr, অর্থাৎ 2πr দৈর্ঘ্যে রিংয়ের আধান কত? প্লাস কিউ। তাহলে একক দৈর্ঘ্যে রিংয়ের আধান কত হবে? অতএব একক দৈর্ঘ্যের রিংয়ের আধান, বা এটাকে আমরা রিংয়ের রৈখিক আধান ঘনত্ব বলতে পারি। রিংয়ের রৈখিক আধান ঘনত্ব, যেটাকে আমরা সাধারণত ল্যামডা দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে ল্যামডা সমান কি হবে? মোট আধান কিউ বাই মোট দৈর্ঘ্য। এখানে এই রিংটার কার্যকর দৈর্ঘ্য মানে কত? ওই রিংয়ের পরিধি, দ্যাট ইজ 2πr। তাহলে কিউ বাই 2πr, এটা হচ্ছে রিংয়ের কি একক দৈর্ঘ্যের আধান। এখন রিংয়ের যদি আমরা খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল নিই, তাহলে সেই ডিএল দৈর্ঘ্যের আধান কত হবে? তাহলে লিখি রিংটির ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্যের আধান, সেটা যদি আমরা ডিকিউ বলি, তাহলে সেই ডিকিউ সমান কি লেখা যাবে? ডিকিউ সমান লেখা যাবে ল্যামডা ডিএল। ঠিক আছে, আবার ল্যামডা মানে কি? ল্যামডা মানে হচ্ছে কিউ বাই 2πr, ঠিক আছে, ইন্টু ডিএল। এটা হচ্ছে ওই রিংয়ের যে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, সেই ডিএল দৈর্ঘ্যে যে পরিমাণ আধান আছে সেই ডিকিউ এর পরিমাণ। ঠিক আছে, এখন এই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের যে ডিকিউ আধান আছে, সেই ডিকিউ আধানের দরুন এই পি বিন্দুতে আমরা একটা তড়িৎক্ষেত্রের প্রাবল্য পাবো। ঠিক আছে, তাহলে সেটা বের করার জন্য আমাকে এই ডিএল ক্ষুদ্র এলিমেন্ট থেকে এই পি বিন্দুর দূরত্বটা জানতে হবে। এখন দেখো, এই রিংটার ব্যাসার্ধ যেহেতু আর, তাহলে এইটা যদি আর হয় তাহলে এই দৈর্ঘ্যটাও আর হবে। আর রিংয়ের যে বিন্দুতে আমরা তড়িৎক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাইছি সেটা ওপি সমান হচ্ছে এক্স।
তাহলে এইটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই লম্বটা হচ্ছে আর ভূমিটা হচ্ছে এক্স। তাহলে এই যে অতিভুজ, এই অতিভুজটার মান কত হবে? √r² প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই পি বিন্দু, এই রিংয়ের যে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, সেই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যে থাকা ডিকিউ আধানে ধরুন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে বলো? তাহলে অতএব ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের ডিকিউ আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, সেটা কোন দিক বরাবর ক্রিয়া করছে? অবশ্যই আমরা যদি এখানে ধরে নিই যে পরিমাণ আধান নিয়েছি সেটা ধনাত্মক আধান, তাহলে যেহেতু ধনাত্মক আধান বণ্টিত আছে, ধনাত্মক আধানের জন্য আমরা জানি ওই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য হচ্ছে ওই আধান থেকে পি বিন্দুর অভিমুখে, দ্যাট ইজ এই ডিএল ক্ষুদ্র অংশ থেকে পি বিন্দুর অভিমুখে। তার মানে এর যে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পি বিন্দুতে পাবো, তার অভিমুখটা কোন দিক বরাবর হবে? পি কিউ বরাবর, যেটা আমরা বলছি ডি। তাহলে পি কিউ বরাবর সেটা যদি আমরা ডি বলি, তাহলে ডিই এটা সমান পেয়ে যাব 1/4πε0 এইখানকার আধান, দ্যাট ইজ ডি কিউ বাই এই দূরত্বের স্কোয়ার, মানে হচ্ছে √r² প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। বেশ, এটার সমান আবার লিখি 1/4πε0। ডিকিউ এর মান আমরা বসিয়ে দিই। ডিকিউ মান কি? ডিকিউ মান হচ্ছে q/2πr ইন্টু ডিএল। তাহলে বসাই q/2πr ইন্টু ডিএল বাই r² প্লাস এক্স স্কোয়ার, রুটটা উঠে যাবে, r² প্লাস এক্স স্কোয়ার। এইটা হলো এই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের যে ডিকিউ আধান আছে তার দরুন পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান, যেটাকে আমরা ডি বলছি, এবং যেটার অভিমুখ কোন দিক বরাবর? না তো পি কিউ বরাবর। এখন দেখো এই যে তড়িৎ প্রাবল্য ডি, তার আমরা দুটো উপাংশ পাবো। একটা হচ্ছে এই যে রিংটা আছে সেই রিংয়ের অক্ষ বরাবর, দ্যাট ইজ এই দিক বরাবর, সেটা কত হবে? যদি এই কোণটা দেখো থিটা হয়, তাহলে এই কোণটাও থিটা। তাহলে এই যে এই দিক বরাবর যে ডি এর উপাংশটা পাবো, দ্যাট ইজ অক্ষ বরাবর যে উপাংশটা পাবো সেটা যে ডি কস থিটা, এবং সেই অক্ষের সঙ্গে লম্ব বরাবর যে উপাংশটা পাবো সেটা হবে ডি সাইন থিটা। তাহলে আমরা লিখি যে ডিই এর মানে রিংয়ের অক্ষ বরাবর, রিং এর অক্ষ বরাবর উপাংশ হবে ডি কস থিটা, এবং অক্ষের সঙ্গে লম্ব বরাবর ডি এর উপাংশ হবে ডি সাইন থিটা। বোঝা গেল? বেশ, তাহলে আমরা দেখলাম এই যে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডি, মানে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের ডিকিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যে ডি পাচ্ছি, সেই ডি এর দুটো উপাংশ, একটা হচ্ছে অক্ষ বরাবর যে উপাংশটা পাচ্ছি সেটা হচ্ছে ডি কস থিটা, আর একটা অক্ষের সঙ্গে লম্বভাবে যে উপাংশটা পাচ্ছি সেটা হচ্ছে ডি সাইন থিটা। এখন দেখো আমরা যেমন এই পয়েন্টে একটা ডিএল ক্ষুদ্র একটা এলিমেন্ট আমরা নিলাম, ঠিক একই রকমভাবে এই রিংয়ের যে প্রান্তে আমরা এই ডিএল ক্ষুদ্র অংশ নিয়েছি তার বিপরীত প্রান্তে যদি আমরা অন্য আরেকটি ডিএল ক্ষুদ্র অংশ নিই, মানে এই বিন্দুতে যদি আমরা একটা ডিএল ক্ষুদ্র অংশ নিই, তাহলে এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য এই একই রকমভাবে পি বিন্দুতে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাবো, যার অভিমুখ কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর। এখন দেখো যেমন এই পি বিন্দু থেকে এই ডিএল এর দূরত্ব যা,
এই পি বিন্দু থেকে এই ডিএল এর দূরত্ব একই হবে, তাহলে এই এই ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি ডি হয়, তাহলে এইখানে নেওয়া ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য কিন্তু পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এই ডি হবে, এবং তার অভিমুখ কোন দিক বরাবর হবে? অভিমুখ হচ্ছে এই দিক বরাবর। এখন এই যে এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য ডি, মানে এই ক্ষুদ্র এলিমেন্ট ডিএল এর জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যে ডি, তার অভিমুখ হচ্ছে এই দিক বরাবর, এবং তারও দেখো দুটো উপাংশ আমরা পাবো। একটা হচ্ছে অক্ষ বরাবর যে উপাংশ যাবে ডি কস থিটা, আর অক্ষের সঙ্গে লম্ব হয় মানে এই দিক বরাবর একটা উপাংশ পাবো, সেটা হচ্ছে ডি সাইন থিটা। এখন এই ডি সাইন থিটা এবং এই ডি সাইন থিটা একে অপরকে প্রতিমিত করে দেবে, ঠিক আছে। অর্থাৎ আমরা শুধুমাত্র দণ্ডের অক্ষ বরাবর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পাবো, অক্ষের সঙ্গে লম্বভাবে নেওয়া উপাংশগুলো পরস্পরকে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখে নিই যে কি না তো সমগ্র রিংটির দরুন যদি আমরা এই ডি সাইন থিটা উপাংশগুলোর ইন্টিগ্রেশন করি, সেটা জিরো হবে, কারণ দেখো প্রত্যেকটা ডি সাইন থিটা একে অপরকে ক্যান্সেল করছে। আমরা যেমন এখানে দুটো ডিএল এলিমেন্ট নিলাম দুটো বিপরীত প্রান্তে, তার জন্য ডি সাইন থিটা যেমন ক্যান্সেল হলো, আমরা যদি এইখানে একটা ডিএল আর এর বিপরীত এখানে যে একটা ডিএল নিই, তার জন্য ডি সাইন থিটা হবে, সেটা একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে আমরা ওই ডি সাইন থিটার যে ইন্টিগ্রেশন, সেটা আমরা শূন্য পাবো। বোঝা গেল? মানে দণ্ডের অক্ষের সঙ্গে মানে রিংয়ের অক্ষের সঙ্গে লম্ব বরাবর তড়িৎ প্রাবল্যের যে উপাংশ, তার যে সমষ্টি সেটা সর্বদা শূন্য হবে, ঠিক আছে। শূন্য হয়, কারণটা কি? কারণটা লিখে নিই। কারণ হচ্ছে যে কোনো ডিএল ক্ষুদ্র অংশের দরুন তড়িৎ প্রাবল্যের লম্ব উপাংশটি রিংটির ঠিক বিপরীত দিকে অবস্থিত অনুরূপ একটি ডিএল ক্ষুদ্র অংশের জন্য প্রাবল্যর লম্ব উপাংশ দ্বারা প্রতিমিত হয়। বোঝা গেল? কি না তো আমি যদি সমগ্র রিংটির জন্য ডি সাইন থিটা এটা জিরো কেন হলো? কারণ হচ্ছে বলছে ডিএল, যে কোনো একটা ডিএল যদি আমরা এখানে নিই ওই রিংয়ের উপরে, তাহলে সেই ডিএল ক্ষুদ্র অংশের দরুন যে তড়িৎ প্রাবল্যের লম্ব উপাংশ পাবো, দেখো এই ডিএল ক্ষুদ্র অংশের তড়িৎ প্রাবল্যের যে লম্ব উপাংশ, ঠিক আছে, সেই লম্ব উপাংশটি রিংটির ঠিক বিপরীত দিকে অবস্থিত, রিংটির একদম অপোজিটে অবস্থিত আর একটা ডিএল এলিমেন্ট যদি আমরা নিই, তো সেই ডিএল এলিমেন্টের জন্য যে তড়িৎ প্রাবল্যের লম্ব উপাংশ পাবো সেটা দ্বারা পরস্পর প্রতিমিত হয়ে যাচ্ছে, সেই জন্য ডি সাইন থিটার ইন্টিগ্রেশনটা জিরো হচ্ছে। তাহলে আমরা সমগ্র দণ্ডের জন্য সমগ্র রিংয়ের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের অভিমুখ কোন দিক বরাবর পাবো? শুধুমাত্র ওই রিংয়ের অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে লিখি, অতএব সমগ্র রিংটির জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য সেটার অভিমুখ কোন দিক বরাবর? সেটার অভিমুখ অবশ্যই ওই রিংয়ের অক্ষ বরাবর।
কারণ আমরা দেখতে পাচ্ছি একমাত্র রিংয়ের অক্ষ বরাবর ডি কস থিটা এই উপাংশটাই থাকছে, আর এই রিংয়ের অক্ষের সঙ্গে লম্ব উপাংশগুলো পরস্পরকে প্রতিমিত করছে। তাহলে আমরা নিট যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা সমগ্র রিংয়ের জন্য যদি আমরা ক্যালকুলেট করি তাহলে সেটা কি করতে হবে, ডি কস থিটার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে লিখবো সেটা যদি আমরা ই বলি, মানে সমগ্র রিংয়ের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য যদি আমরা ই বলি, তাহলে ই সমান লিখতে পারবো ইন্টিগ্রেশন ওভার ডি কস থিটা, ডি কস থিটা। এখন দেখো ডির মানটা যদি আমরা বসিয়ে দিই, ডির মানটা বসালে পরে কি হচ্ছে দেখো, ডির মান হচ্ছে 1/4πε0 q/2πr, এটা বাইরে বেরিয়ে গেল 1/4πε0 q/2πr, এটা ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। ঠিক আছে, ইন্টু দেখো এই তারপরে কি আছে 1/r² প্লাস x², ডিএলটা ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে কারণ ইন্টিগ্রেশনটা ডিএল এর উপরে চাপছে, ইন্টু কস থিটা। এবার কস থিটার মান আমরা বসাই। ঠিক আছে, এটা লিখলাম আমরা 1/r² প্লাস x², এটা থাকলো ইন্টু কস থিটা। কস থিটা মানে কি, এই কোণটা যদি থিটা হয়, দেখো এই থিটা কোণের সাপেক্ষে কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে √r² প্লাস x², তার মানে এটা হলো x/√r² প্লাস x²। এইটা পুরোটা ইন্টিগ্রেশনের বাইরে, আর ইন্টিগ্রেশনের ভিতরে কি থাকবে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে ডিএল। বেশ, তাহলে ই সমান হয়ে যাচ্ছে 1/4πε0, ঠিক আছে, q/2πr, q/2πr। আর এখানে দেখো এখানে কি আসছে দেখো r² প্লাস x², আর এখানে দেখো r² প্লাস x² টু দি পাওয়ার হাফ, এটা করলে গুণ করে দেখো এই যে r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2, r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এখন দেখো ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি, এই সমস্ত ডিএল এলিমেন্টগুলোকে যোগ করে, তার মানে এই পুরো পরিধিটা, দ্যাট ইজ এই পুরো পরিধির মানটা কত, 2πr। তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিএল মানে হচ্ছে 2πr। বেশ, আর এখান থেকে ই সমান লিখতে পারছো, দেখো 2πr কেটে যাবে, এই 2πr কেটে গেল, তাহলে এখানে কি পড়ে থাকবে, ই সমান 1/4πε0, 1/4πε0 qx/r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, তাহলে ই সমান কত হলো, 1/4πε0 qx/r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। এইটাই হচ্ছে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান। বোঝা গেল? তাহলে আমার সমগ্র রিংয়ের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কি, ই সমান 1/4πε0 qx/r² প্লাস x² হোল টু দি পাওয়ার 3/2। এবার এখান থেকে একটা জিনিস দেখো, যদি আমরা এর কেন্দ্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই, তাহলে কেন্দ্র বিন্দুতে মানে রিংয়ের কেন্দ্রে, রিংয়ের কেন্দ্রে x সমান কত, রিংয়ের কেন্দ্রে x সমান 0, তাহলে রিংয়ের কেন্দ্রে x সমান 0, তাহলে রিংয়ের কেন্দ্রে যেহেতু x সমান 0, তাহলে ই সমান কি লেখা যাবে দেখো, ই সমান এটাকে এখানে x0 আছে, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে ই সমান দেখো 0, অর্থাৎ রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্যের মান 0 হয়। বোঝা গেল, রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্যের মান 0 হয়। এটা 1 নম্বর গেল, 1 নম্বর কেস। 2 নম্বর কেস দেখো, এখান থেকে বলা যায় যদি এই পি বিন্দুটা এই রিংয়ের কেন্দ্র থেকে অনেক দূরের কোনো একটা বিন্দু হয়, মানে আমরা যদি ওই রিংয়ের কেন্দ্র থেকে ওই রিংয়ের অক্ষের উপর অবস্থিত অনেক দূরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাই, তবে সেক্ষেত্রে আমরা বলতে পারি এক্স মাছ গ্রেটার দ্যান আর হলে, এক্স মাছ গ্রেটার দ্যান আর হলে এই যে r² প্লাস x², এটার সমান লিখতে পারবো শুধু x², কারণ x² এর সাপেক্ষে r²টা নেগলিজেবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তখন ই সমান কি হবে, ই সমান হবে দেখো 1/4πε0 qx/x² টু দি পাওয়ার 3/2, দ্যাট ইজ x কিউ। তাহলে x আর x কিউ পারলে পরে নিচে x² পড়ে থাকছে, দ্যাট ইজ
1/4πε0 q/x², এটা হচ্ছে এই ও বিন্দুতে যদি আমরা একটা বিন্দু আধান কিউ রাখি, তার জন্য ওর থেকে এক্স দূরে কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মানের সঙ্গে সমান। অর্থাৎ ডিস্ট্যান্ট পয়েন্টের জন্য, আমার অনেকটা দূরত্ব অবস্থিত কোনো বিন্দুর জন্য এটা ধরে নেওয়া যায় যে রিংয়ের সমগ্র আধান তার কেন্দ্রেই কেন্দ্রীভূত আছে। ঠিক আছে, তাহলে এটা বলতে পারি যে রিংয়ের অক্ষের উপর অবস্থিত অনেক দূরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে রিংয়ের সমগ্র আধান তার কেন্দ্রে জমা থাকে বলে ধরে নেওয়া যায়। বোঝা গেল? বেশ, এটা হচ্ছে তাহলে কি না তো রিংয়ের সমগ্র দৈর্ঘ্যের জন্য কি না তো পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা নির্ণয় করলাম এবং সেখানে দেখলাম যে ই সমান হয় এইটা 1/4πε0 qx/r² + x² হোল টু দি পাওয়ার 3/2। এখন রিংয়ের কেন্দ্রবিন্দুর জন্য এক্স যেহেতু 0, তাই রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত হয়? 0। ঠিক আছে, এবার যদি আমরা ধরি যে এই পি বিন্দুটা রিংয়ের কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত, তাহলে অনেক দূরের অবস্থিত কোনো বিন্দুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখলাম এক্স > হলে ই সমান হয় 1/4πε0 q/x²। এটা একটা বিন্দু আধানের জন্য তড়িৎ প্রাবল্যের সঙ্গে সমান। অর্থাৎ আমরা এক্ষেত্রে ধরে নিতে পারি যে কি না তো ওই রিংয়ের সমগ্র আধান তার কেন্দ্রে জমা আছে। ঠিক আছে, বেশ। এবার একটা জিনিস দেখো, যদি তোমাকে এরকম জিজ্ঞাসা করা থাকে, অনেক সময় এরকম কোশ্চেন থাকে যে রিংয়ের কোন অবস্থানে তড়িৎ প্রাবল্যের মান সর্বাধিক বা সর্বোচ্চ হবে। ঠিক আছে, তবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? রিংয়ের কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যদি এরকম কোশ্চেন থাকে, আমি লিখে দিই কোশ্চেনটা যে রিংয়ের, ঠিক আছে, কোন অবস্থানে, মানে অবশ্যই অক্ষের উপর অবস্থিত, বা রিংয়ের অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য সর্বাধিক হবে, এরকম যদি কোশ্চেন থাকে, তাহলে দেখো আমরা রিংয়ের ক্ষেত্রে পেয়েছি যে অক্ষের উপর অবস্থিত এক্স দূরে, মানে রিংয়ের কেন্দ্র থেকে এক্স দূরে অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম, সেটা হচ্ছে 1/4πε0 qx/r² + x² টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, এবার তোমাকে বলছে যে এক্স এর কোন মানের জন্য ই এর মান সর্বাধিক হবে। তাহলে আমাকে এখানে d/dx এটাকে 0 বসাতে হবে। তাহলে এক্স এর, ঠিক আছে, কোনো মানের জন্য ই এর মান সর্বাধিক হলে d/dx এটা সমান হবে 0। d/dx এটা সমান অবশ্যই 0। তাহলে d/dx সমান 0, এটা মানে হচ্ছে ddx অফ 1/4πε0
কিউ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, এটা সমান 0। কনস্ট্যান্টটাকে বাইরে বের করে নাও। কনস্ট্যান্ট আছে আমার এখানে কিউ বাই 4 পাই এপসিলন 0টা বাইরে বেরিয়ে গেল, কিউ বাই 4 পাই এপসিলন 0 বাইরে বের করে নিলাম। ব্র্যাকেটের মধ্যে কি ডেরিভেটিভটা থাকছে, ডেরিভেটিভ কি হচ্ছে ডিডিএক্স অফ এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এটা এটা ডেরিভেটিভের ফর্মুলা কি, হর ইন্টু লবের ডেরিভেটিভ। হর কত, হর হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, ঠিক আছে, ইন্টু লবের ডেরিভেটিভ হচ্ছে 1, কারণ এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে করলে হচ্ছে 1, ঠিক আছে, মাইনাস লব ইন্টু লব হচ্ছে এক্স ইন্টু হরের ডেরিভেটিভ হচ্ছে 3/2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 মানে হচ্ছে 1/2, ঠিক আছে, ইন্টু আবার দেখো এখানে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, ঠিক আছে। আর নিচে কি হলো, নিচে হচ্ছে হরের স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, টু দি পাওয়ার 3/2 এর স্কোয়ার করলে টু দি পাওয়ার কিউ হয়ে যাচ্ছে, এটা সমান 0। এবার দেখো এই টার্মটা যেহেতু নট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা এই উপরের যেটা এটা সমান 0 বসাতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস, দেখো এখানে এই 2 কাটলো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 3 ইন্টু, দেখো এখানে এক্স আর এখানে এক্স, তাহলে 3x স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, এটা সমান হচ্ছে 0। আর এখান থেকে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ কমন নেওয়া যাবে। দেখো এখান থেকে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ কমন নিলে এখানে কী পড়ে থাকছে, শুধু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে কী পড়ে থাকবে মাইনাস 3x স্কোয়ার, এটা সমান 0। যেহেতু এটা নট ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি আর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2x স্কোয়ার, এটা সমান হয়ে যাচ্ছে 0। আর স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার 0, এটা মানেই হচ্ছে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। আর এখান থেকে বলা যাবে এক্স সমান হচ্ছে আর বাই √2, বোঝা গেল, এক্স সমান হচ্ছে আর বাই √2, অর্থাৎ অক্ষের উপর অবস্থিত যে বিন্দুতে এক্স ইজ ইকুয়াল টু আর বাই √2, মানে কেন্দ্র থেকে আর বাই √2 এই দূরত্বে তড়িৎ প্রাবল্যের মান কিন্তু কি না তো সর্বাধিক হবে। তাহলে এটা আমরা বলি, অতএব রিংটির অক্ষের উপর অবস্থিত যে বিন্দুটি রিংটির কেন্দ্র ও থেকে আর বাই √2 দূরে অবস্থিত, আর বাই √2 দূরে অবস্থিত সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য সর্বাধিক হবে, বোঝা গেল। তো এটা আমরা ওই রিংয়ের সুষমভাবে আধান বন্টনের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম, এবং সেখান থেকে একটা স্পেশাল কেস দেখালাম যে যদি জিজ্ঞাসা করা থাকে যে রিংয়ের অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সর্বাধিক হবে, তো সেটা দেখলাম এক্স ইজ ইকুয়াল টু আর বাই √2 এই দূরত্বে রিংয়ের মানে তড়িৎ প্রাবল্যের মান সর্বাধিক হবে, এবং রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্য কত, রিংয়ের কেন্দ্রে তড়িৎ প্রাবল্যের মান হয় 0, ঠিক আছে। বেশ, এইবার আমরা নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, আমরা একটা পরিবাহীকে আহিত করলাম, সে আহিত পরিবাহীর নিকটবর্তী
কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, বেশ। আহিত পরিবাহী কোনো বিন্দু তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য আমরা ধরে নিলাম যে আমরা একটা গোলীয় পরিবাহী নিলাম। এটা মনে করো একটা গোলীয় পরিবাহী। ঠিক আছে, এবার এই গোলীয় পরিবাহীটির ব্যাসার্ধ আমরা ধরলাম স্মল আর, কেন্দ্র হচ্ছে ও। এবার আমরা এই গোলীয় পরিবাহীটিকে মনে করো ধনাত্মক আধান আমরা দিলাম, সেটা মনে করো প্লাস কিউ। ঠিক আছে, এবং এই প্লাস কিউ আধানটা এই পরিবাহীর কি না তো সারফেস বা তল বরাবর মনে করো সুষমভাবে বণ্টিত আছে। তাহলে লিখতে পারি গোলীয় পরিবাহীর মোট আধান, গোলীয় পরিবাহীটির মোট আধান সমান হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, আর গোলীয় পরিবাহীটির ব্যাসার্ধ, এটা সমান ধরলাম স্মল আর। তাহলে গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর ওই গোলীয় পরিবাহীটির টোটাল ক্ষেত্রফল কত হবে? 4πr²। তাহলে যেহেতু ওই পরিবাহীটির আধান ওর পৃষ্ঠতল বরাবর বণ্টিত আছে, তার মানে টোটাল ক্ষেত্রফল 4πr² ক্ষেত্রফলে মোট আধান হচ্ছে প্লাস কিউ। তাহলে একক ক্ষেত্রফলে আধান কত হবে? Q/4πr²। একক ক্ষেত্রফলের যে আধান, সেটাকে আমরা আধানের তলমাত্রিক ঘনত্ব বলি। তাহলে লিখি গোলীয় পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব, গোলীয় পরিবাহীটির আধানের তলমাত্রিক ঘনত্ব, যেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সিগমা সমান কি হবে? Q/4πr²। ঠিক আছে, এবার মনে করো ওই আহিত পরিবাহী নিকটবর্তী একটা বিন্দু আমরা নিলাম, সেটা মনে করো পি বিন্দু। সেই পি বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে চাইছি। ঠিক আছে, এবার যেহেতু এই পি বিন্দুটি আহিত পরিবাহীর খুব নিকটে অবস্থিত, তাই আমরা ধরে নিতে পারি যে এই পি বিন্দুটা ওই গোলকের বা গোলীয় পরিবাহীটির কেন্দ্র থেকে ওই পি বিন্দুর দূরত্বটা এই গোলকের ব্যাসার্ধের সঙ্গে প্রায় সমান হবে। এখন যেহেতু পি বিন্দুটা গোলীয় পরিবাহীর বাইরে অবস্থিত, তাই বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে এটা ধরে নেওয়া যায় যে ওই পরিবাহীর সমগ্র আধান তার গোলীয় পরিবাহীর সমগ্র আধান তার কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। ঠিক আছে, তাহলে এটা আমরা ধরে নিতে পারি। তাহলে লিখি এটা যে বহিস্থ কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে গোলকের সমগ্র আধান তার কেন্দ্রে জমা থাকে, এটা ধরা হয়। ঠিক আছে, তাহলে যেহেতু এই প্লাস কিউ আধান মানে সমগ্র আধান যেহেতু এর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, এই প্লাস কিউ আধান থেকে এই পি বিন্দুর দূরত্ব কত? এই গোলীয় পরিবাহী ব্যাসার্ধ যা হবে তার সঙ্গে সমান। তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এই প্লাস কিউ আধানের জন্য কত হবে? তাহলে কি হতে পি বিন্দুতে তড়িৎ
প্রাবল্য, ঠিক আছে। সেটা যদি আমরা ই বলি তাহলে ই সমান কি হয়ে যাবে, এই 1/4πε0 ইন্টু এই পি বিন্দু যদি আমরা একটা একক ধনাত্মক আধান রাখি তাহলে সেই একক ধনাত্মক আধানের উপরে এই কিউ আধানটা যে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য। তাহলে এটা কিউ গণিত একক ধনাত্মক আধান মানে হচ্ছে 1 তাদের মধ্যবর্তী দূরত্ব কত, গোলীয় গোলকের ব্যাসার্ধ r², ঠিক আছে। তাহলে ই সমান হচ্ছে 1/4πε0 কিউ ইন্টু 1/r², ঠিক আছে। দ্যাট ইজ 1/4πε0, ঠিক আছে, কিউ বাই r²। এবার এটার সমান লেখা যাবে যদি আমরা এখানে শূন্য মাধ্যমের পরিবর্তে আমরা একটা মাধ্যম নিই যার তড়িৎভেদ্যতা মনে করো এপসিলন এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে সেক্ষেত্রে সেই মাধ্যমের জন্য আমরা লিখতে পারি কে ε0, ঠিক আছে। শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা 1/4πε0, কিন্তু আমরা যদি ধরে নিই যে এই গোলকটাকে বা এই গোলীয় পরিবাহীটাকে এমন একটা মাধ্যমে রেখেছি যার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে সেক্ষেত্রে ই সমান কি লিখতে পারবো 1/4πkε0 ইন্টু কিউ বাই r²। তাহলে এটা সমান দেখো লেখা যায় ই ইজ ইকুয়াল টু 1/kε0 ইন্টু কিউ বাই, সরি এটা প্লাস কিউ মানে কিউ স্মল কিউ করো, কারণ স্মল কিউ যেহেতু ধরেছি, এটা যেহেতু স্মল কিউ ধরেছি তাহলে স্মল কিউ করবে, তাহলে স্মল কিউ বাই 4πr², এটা স্মল কিউ ধরো, ঠিক আছে। তাহলে স্মল কিউ বাই 4πr² হলো। তাহলে এখানে আমরা ই সমান লিখতে পারবো 1/kε0 ইন্টু কিউ বাই 4πr² মানে হচ্ছে সিগমা, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে কুলম্বের উপপাদ্য, এটা কি বলা হচ্ছে কুলম্বের উপপাদ্য। এবার দেখো এই যে ডেরিভেশনটা আমরা বের করলাম, তড়িৎ প্রাবল্য নির্ণয় করলাম, সেখানে কিন্তু গোলকের ব্যাসার্ধের কোনো রাশি নেই। তাহলে আমরা কিন্তু বলতে পারি এই যে সমীকরণটা বা এই যে তড়িৎ প্রাবল্যের মান আমরা নির্ণয় করলাম, এই তড়িৎ প্রাবল্যের মানটা শুধুমাত্র গোলীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, যে কোনো আকারের পরিবাহীর ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। কেন, যেহেতু এখানে ব্যাসার্ধের কোনো রাশি নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কুলম্বের যে উপপাদ্য সেই উপপাদ্য অনুযায়ী কি বলছে যে আহিত পরিবাহী নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই সমান লেখা যাবে 1/kε0 ইন্টু কি না তো ওই বিন্দুর কাছাকাছি এলাকায় আধানের তলমাত্রিক ঘনত্ব। তা লিখি এটা কুলম্বের উপপাদ্য অনুযায়ী কি না তো, অতএব আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আহিত পরিবাহী নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হয়, ই সমান লেখা যায় 1/kε0 গণিত ওই বিন্দুর নিকটবর্তী অংশে আধানের তলমাত্রিক ঘনত্ব, পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব। এই যেটা আমরা লিখলাম এই স্টেটমেন্টটাকেই বলছে কুলম্বের উপপাদ্য। এটা হচ্ছে কুলম্বের উপপাদ্য, ঠিক আছে। বেশ, তাহলে আজকের মতো এতটাই থাক। নেক্সট দিন যেটা পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বলরেখা।